স্বাগতম সবাইকে কেমিস্ট্রির ফার্স্ট পেপারের 5th চ্যাপ্টার কর্মমুখী রসায়নে দুটো টপিক থেকে আমাদের প্রশ্ন আসে। একটা হচ্ছে প্রিজারভেটিভস আর হচ্ছে ভিনেগার প্রস্তুতি। তো আমাদের দ্বিতীয় পার্ট হচ্ছে ভিনেগার প্রস্তুতি এবং আমাদের বইয়ে একটা পদ্ধতিতে ভিনেগার প্রস্তুত করে দেখানো হয়েছে, সেটা হচ্ছে মল্ট ভিনেগার পদ্ধতি। তো আমরা এখন সেটা নিয়ে ডিসকাস করব। প্রথমে আসো ভিনেগার কি। আমরা হয়তো ছোটোবেলা থেকেই জেনে এসেছি যে ভিনেগার হচ্ছে একটা দুর্বল অ্যাসিডের খুবই অল্প পরিমাণ। সেই দুর্বল অ্যাসিডটা কি? সেই দুর্বল অ্যাসিড হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণটা হচ্ছে ভিনেগার। ওকে, সো যদি কখনো ভিনেগারের সংজ্ঞা আমাকে লিখতে বলে, ভিনেগারের সংজ্ঞাটা যদি আমাকে কখনো লিখতে বলে, ছট করে লিখে ফেলবো ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণ হচ্ছে ভিনেগার। আবার বলছি, ইথানোয়িক অ্যাসিড, সাথে সংকেতটা পাশে লিখে দিব। ইথানোয়িক অ্যাসিড লেখার পর সংকেত লিখব CH3COOH। ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণ। কি দ্রবণ? জলীয় দ্রবণ। জলীয় দ্রবণ বলতে পানি থাকবে আর ইথানোয়িক অ্যাসিড থাকবে। একে আমরা কি বলছি? ভিনেগার বলছি। সো ভিনেগার কি বললে আমাদের মাথায় চলে আসবে এক ধরনের দুর্বল অ্যাসিড, খুবই অল্প পরিমাণ। এবার আমাদের বইয়ে মল্ট ভিনেগার পদ্ধতিতে ভিনেগার প্রস্তুতি আছে। সো আমরা মল্ট ভিনেগারটা তোমাদেরকে দেখাবো। তো একদম শর্টকাট যদি বলি, আমি যদি বলি একদম শর্টকাট, ওকে, একদম শর্টকাট যদি আমি বলি মল্ট ভিনেগার নিয়ে কথা, মল্ট ভিনেগার মেথড নিয়ে যদি একদম শর্টকাটে বলতে হয়, তাহলে তিনটা কথা তোমাকে মনে রাখতে হবে। নাম্বার 1 হচ্ছে আখের রস কিংবা খেজুরের রস, অর্থাৎ যে কোনো একটা রস নিব। আখের রস হতে পারে, খেজুরের রস হতে পারে, সুগার ক্যান জুইসেস অর ডেট জুইস, আখের রস কিংবা খেজুরের রস। এতে কি থাকে জানো? আখের রস কিংবা খেজুরের রসের মধ্যে একটা উপাদান থাকে, সেটা হচ্ছে সুক্রোজ চিনি থাকে। তাহলে আখের রস বা খেজুরের রসে কি আছে? আখের রস বা খেজুরের রসে সুক্রোজ চিনি আছে। সুক্রোজ চিনি আছে। C12H22O11, এটা হচ্ছে সুক্রোজ চিনির সংকেত। সো এটা কোথায় আছে? আখের রসে কিংবা খেজুরের রসে। আখের রসে কিংবা খেজুরের রসে আমরা যে চিনিটা খাই, সে চিনি যার রাসায়নিক নাম হচ্ছে সুক্রোজ চিনি, যার সংকেত হচ্ছে 12, 22, 11, 12, 22, 11, 12, 22, 11, 12, 22, 11, 12, 22, 11। ওকে, সো আখের রস কিংবা খেজুরের রসে সুক্রোজ চিনি, সেটা ইস্ট ব্যাকটেরিয়া আছে না, ইস্ট ব্যাকটেরিয়ার দুটো এনজাইম, একটা হচ্ছে ইনভার্টেস আর হচ্ছে জাইমেস, অর্থাৎ দুটো এনজাইম। এত কথাও যদি মনে রাখতে না পারো ভাই, সুক্রোজ চিনি এনজাইমের প্রভাবে চেঞ্জ হয়ে যাবে। কার্বন 12 না, কার্বন 6 হয়ে যাবে 2 বার করে। কার্বন 6 কে জানো? গ্লুকোজ। আবার কার্বন 6 কে জানো? ফ্রুক্টোজ। তার মানে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ হয়ে যাবে। আমি শর্টকাট বলছি, পরে বিস্তারিত পদ্ধতি বলছি, আগে শর্টকাটটা মনে রাখো। সো আখের রস বা খেজুর রসে সুক্রোজ চিনি, সেটা কনভার্ট হবে দুটো এনজাইমের প্রভাবে। প্রথমে কাজ করবে ইনভার্টেস, প্রত্যেকটা এনজাইমের শেষে এস থাকবে, আর এটা সুক্রোজ চিনিকে ইনভার্ট করে দিবে, ইনভার্টেস। আর হচ্ছে জাইমেস, এস থাকবে, জাইমেস। সো দুইটা এনজাইম, একটা জাইমেস, একটা ইনভার্টেস। এই এনজাইমগুলো কোথায় থেকে আসবে? ইস্ট হতে। কোথায় থেকে? ইস্ট হতে। তাহলে ইস্ট হতে ইনভার্টেস এবং জাইমেস এনজাইমের প্রভাবে সুক্রোজ চিনি কি হয়ে যাবে? সুক্রোজ চিনি C6H12O6 হয়ে যাবে, C6H12O6 হয়ে যাবে, C6H12O6 হয়ে যাবে। তো C6H12O6 কয়টা হবে? 2টা হবে। কেন? কারণ এখানে কার্বন 12 আছে। তো দুটো কি? গ্লুকোজ হবে আর হচ্ছে ফ্রুক্টোজ হবে। ভাইয়া, দুইটা সংকেতে কি সেম? হ্যাঁ, গাঠনিক সংকেত ভিন্ন কিন্তু আণবিক সংকেত সেম। তাদের গাঠনিক সংকেত ভিন্ন কিন্তু আণবিক সংকেত সেম। সো গ্লুকোজ এবং ফ্রুক্টোজ হবে। ওকে, সো আমাকে আবার বলো তো, সুক্রোজ হবে, গ্লুকোজ ফ্রুক্টোজ, সুক্রোজ গ্লুকোজ ফ্রুক্টোজ হয়ে যাবে, সুক্রোজ গ্লুকোজ এবং ফ্রুক্টোজ হবে, সুক্রোজ গ্লুকোজ এবং ফ্রুক্টোজ হবে। সুক্রোজ পাবো কই? আখের রস কিংবা খেজুরের রসে। কিভাবে সে ফ্রুক্টোজ এবং গ্লুকোজ হবে? জাইমেস এবং ইনভার্টেস এনজাইমের প্রভাবে। এই এনজাইমগুলো কোথায় থেকে আসবে? ইস্ট হতে আসবে। সো এটা হচ্ছে আমার 2 নাম্বার কথা, যে সুক্রোজ হবে গ্লুকোজ এবং ফ্রুক্টোজে।
এই গ্লুকোজ এবং ফ্রুক্টোজ আবার কি হবে, এই গ্লুকোজ এবং ফ্রুক্টোজ পরবর্তীতে ইথানল হবে। কি হবে? ইথানল হবে। ইথানল পরবর্তীতে ইথানোয়িক অ্যাসিড হবে। তাহলে আমার 3 নাম্বার কথা হচ্ছে এই গ্লুকোজ এবং ফ্রুক্টোজ ইথানল হবে এবং ইথানল পরবর্তীতে ইথানোয়িক অ্যাসিড হবে। তাহলে দেখো দেখো এটা কি হয়ে যাবে, ইথানল হবে। তাহলে এখান থেকে আমার 2 অণু ইথানল হবে, ওইখান থেকে 2 অণু ইথানল হবে, তাহলে টোটাল 4 অণু ইথানল হবে। আর কি হবে, কার্বন ডাইঅক্সাইড হবে। ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড হবে, অর্থাৎ কার্বন 6টা না, সো আমার কার্বন ডাইঅক্সাইড হবে 2 অণু ইথানল হবে, 4 অণু কার্বন ডাইঅক্সাইড হবে। এইভাবে করে ইথানল আর কার্বন ডাইঅক্সাইড হবে। তো আমাদের এত কিছু মনে রাখার দরকার না, আমরা শর্টকাট পড়ছি। সো ইথানল হবে, ইথানল পরবর্তীতে ইথানোয়িক অ্যাসিড হবে। আর ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলে। সো ইথানোয়িক অ্যাসিড হওয়া মানে ব্র্যাকেট দিয়ে লিখতে পারি ভিনেগার হওয়া। তার মানে ইথানল হবে, ইথানল থেকে ইথানোয়িক অ্যাসিড হবে, ইথানল হবে, ইথানল থেকে জারিত করলেই, ইথানলকে জারিত করলে কি করলে, জারিত করলে, জারিত করলে কি করলে, জারিত করলে, ইথানলকে জারিত করলে ইথানোয়িক অ্যাসিড হবে। সো এটা হচ্ছে শর্টকাট। সো যারা এত কিছু মনে রাখতে চাও না, অল্পতেই ভিনেগার প্রস্তুত করে ফেলতে চাও, তাদের জন্য আমি বলবো এত কিছু মনে রাখার দরকার নেই। তুমি শুধু মনে রাখো আখের রস কিংবা খেজুরের রসে সুক্রোজ, চিনি, ইনভার্টেজ এবং জাইমাস এনজাইমের প্রভাবে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ হবে। গ্লুকোজ এবং ফ্রুক্টোজ পরবর্তীতে ইথানল হবে, ইথানল জারিত হয়ে ইথানোয়িক অ্যাসিড হবে। সুক্রোজ, গ্লুকোজ, ইথানল, ইথানোয়িক অ্যাসিড, সুক্রোজ, গ্লুকোজ, ফ্রুক্টোজ, ইথানল, ইথানোয়িক অ্যাসিড। আমার সাথে সাথে একবার রিদমে বলো, দেখবা মাথার মধ্যে সেট হবে। সুক্রোজ, গ্লুকোজ, ফ্রুক্টোজ, ইথানল, ইথানোয়িক অ্যাসিড, সুক্রোজ, গ্লুকোজ, ফ্রুক্টোজ, ইথানল, ইথানোয়িক অ্যাসিড। শর্টকাটটা যদি মাথায় থাকে, এবার আমরা বিস্তারিত দেখব কিভাবে, স্টেপ ওয়াইজ দেখব কিভাবে মল্ট ভিনেগার পদ্ধতিতে ভিনেগার প্রস্তুত করা হয়, সেটা আমরা বিস্তারিতভাবে দেখব। পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসে কিভাবে ভিনেগার প্রস্তুত করা হয় তা লিখো, অথবা ভিনেগারের যে বিক্রিয়াগুলো আছে সেই বিক্রিয়াগুলো তোমাকে উদ্দীপকে দেওয়া থাকতে পারে, সেই বিক্রিয়াগুলো কমপ্লিট করতে বলে কিংবা বিক্রিয়াগুলো লিখতে বলে। এবং আরেকটা প্রশ্ন আসে খাদ্য দ্রব্য সংরক্ষণে ভিনেগারের ভূমিকা। আমরা পরের একটা পর্বে সেটা তোমাদেরকে বলবো, খাদ্য দ্রব্য সংরক্ষণে কিভাবে ভিনেগার ভূমিকা রাখে। এখন আমরা দেখব মল্ট ভিনেগারের একেবারে বিস্তারিত পদ্ধতি। ওকে, সো হচ্ছে প্রস্তুত প্রণালী। আচ্ছা, আমরা লিখছি প্রস্তুত প্রণালী, একেবারে স্টেপ ওয়াইজ দেখব ইনশাল্লাহ। সো ফার্স্ট স্টেপে যে কাজটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে, স্টেপ 1 হচ্ছে আমাদেরকে 2.5 লিটার পানি নিতে হবে। 2.5 লিটার পানি নিতে হবে। ওকে, তাহলে আমাদের প্রথম স্টেপ কি, 2.5 লিটার পানি নিতে হবে। সেকেন্ড স্টেপটা কি, সেকেন্ড স্টেপ হচ্ছে 3 লিটার খেজুরের রস কিংবা আখের রস নিতে হবে। আখের রস নিতে হবে। আখের রসে কি আছে সেটা লিখে দাও। আখের রসে যে সুক্রোজ, চিনি আছে সেটা এখানে লিখে দাও। আখের রস কিংবা খেজুরের রসে কি আছে, সুক্রোজ, চিনি। সংকেত সবসময় পাশে লিখে দিবে, সবসময় সংকেত পাশে লিখে দিবে। এটা হচ্ছে সুক্রোজ, চিনির সংকেত থাকে। ওকে, স্টেপ 3। সো আমরা প্রথমত পানি নিয়েছি, তারপর আখের রস নিয়েছি। এবার যেটা আমাদের পদ্ধতি হচ্ছে মল্ট ভিনেগার, সো আমাদেরকে মল্ট নিতে হবে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে মল্টের এক্সট্রাক্ট, একটা ইংলিশ টার্ম আর কি, আমরা ইংলিশে লিখব এক্সট্রাক্ট। ওকে, এক্সট্রাক্ট, এটা আসলে এই যে মল্ট এক্সট্রাক্ট, এক্সট্রাক্ট বানানো হয়েছে কিনা আমি জানি না, সো ইংলিশেই লিখলাম আপাতত। তোমরা এটা বাংলাটা তোমরা নিজেরা লিখে ঠিকভাবে লিখে নিও। মল্ট এক্সট্রাক্ট হচ্ছে আসলে কি, মল্ট হচ্ছে শস্যদানা, লিখে রাখো। মল্ট হচ্ছে শস্যদানা, পরীক্ষায় লিখতে হবে না, জাস্ট খাতায় নিজে বোঝার জন্য লিখে রাখো। মল্ট হচ্ছে কি, শস্যদানা, এক ধরনের শস্যদানা। জব, বার্লি, গম, ভুট্টা, এ ধরনের এক ধরনের শস্যদানা হচ্ছে আমাদের মল্ট। ওকে, আচ্ছা, সো মল্ট এক্সট্রাক্ট, এটা আমরা কি করব, এটা আমরা মল্ট এক্সট্রাক্ট এবং আর কিছু লবণ আছে, অ্যামোনিয়াম ফসফেট, অ্যামোনিয়াম সালফেট, এই ধরনের লবণগুলো একসাথে মিক্স করব। তাহলে হচ্ছে মল এক্সট্রাক্ট, তারপর হচ্ছে অ্যামোনিয়াম ফসফেট আর অ্যামোনিয়াম সালফেট। সো এই ধরনের লবণগুলো আমরা মিক্স করব, অ্যামোনিয়াম ফসফেট
অ্যামোনিয়াম সালফেট, এই ধরনের লবণগুলো আমরা কি করব, এই যে এই লবণগুলো মিক্স করব, মিশ্রিত করব। 4 নম্বর স্টেপে আসো। সো আমরা 3 নম্বর স্টেপে মল এক্সট্রাক্ট, এটা হচ্ছে শস্য দানার একটা নির্যাস বলতে পারো, তারপর কিছু লবণ, যদি মনে না থাকে শুধু লবণ লিখলেও হবে, মিশ্রিত করব। স্টেপ 4 হচ্ছে ইস্ট ছিটিয়ে দিব, ইস্ট এভাবে উপরে ছিটিয়ে দিব। তো ইস্ট হচ্ছে এক ধরনের ব্যাকটেরিয়া যেখান থেকে দুটো এনজাইম নিঃসৃত হয়, ইনভার্টেস এবং জাইমাস। সো এবার লিখব ইস্ট হতে ইনভার্টেস এবং জাইমাস এনজাইম সুক্রোজ চিনিকে গ্লুকোজ এবং ফ্রুক্টোজে পরিণত করবে, এটা এখানেই লিখব। তাহলে আমরা কি লিখব, ইস্ট হতে ইনভার্টেস, জাইমাসটা পরে, ইনভার্টেস আগে, ইনভার্টেস এনজাইম, প্রথমত ইনভার্টেস এনজাইম গ্লুকোজ এবং ফ্রুক্টোজ করবে, তারপর জাইমাসটা ইথানল করবে। তাহলে ইস্ট হতে ইনভার্টেস এনজাইম গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ একসাথে লিখবে, একসাথে আলাদা না, গ্লুকোজ এবং ফ্রুক্টোজ একসাথে উৎপন্ন হবে, তাই তোমাকে কি লিখতে হবে, একসাথে লিখতে হবে। সো গ্লুকোজ এবং ফ্রুক্টোজ একসাথে। সো ইস্ট হতে ইনভার্টেস এনজাইম গ্লুকোজ এবং ফ্রুক্টোজ কি করবে, কোথায় থেকে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ উৎপন্ন করবে, সুক্রোজ থেকে, সে কথাও লিখতে হবে। তাহলে ইনভার্টেস এনজাইম প্রথমত কি করবে, এখানে কিন্তু জাইমাস এনজাইম আসবে না, এটা মাথায় রাখবা। তাহলে সুক্রোজ চিনি হতে গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ উৎপন্ন করবে। বিক্রিয়াটাও সাথে সাথে দেখাতে হবে, শুধু লিখলেই হবে না, বিক্রিয়াটাও দেখাতে হবে। বিক্রিয়াটা আমরা এখন লিখব। সো নিচে বিক্রিয়াটার সাথে সাথেই লিখতে হবে, বিক্রিয়াটা লিখো। C12H22O11 পানি দিতে হবে, কারণ এখানে এটা তো আমরা এখানে পানি মিক্স করেছি না, এই খেজুর রস 3 লিটার, পানি 2.5 লিটার, তো পানিটা লিখতে হবে না, এটা 3 লিটার, এটা 2.5 লিটার। তাহলে সুক্রোজ চিনি আর এটা হচ্ছে পানি, এই দুটা দেওয়ার পরে কোন এনজাইম, ইনভার্টেস এনজাইম কি করবে, এটাকে C6H12O6 করবে, আবার C6H12O6 করবে। বলে দাও এই C6H12O6 হচ্ছে গ্লুকোজ, বলে দাও এই C6H12O6 হচ্ছে ফ্রুক্টোজ, বলে দাও এই C12H22O11 হচ্ছে সুক্রোজ। এটা হচ্ছে আমার প্রথম বিক্রিয়া, দেখা যাচ্ছে আশা করি, হ্যাঁ ওকে, এটা হচ্ছে আমার প্রথম বিক্রিয়া স্টেপ 4-এ। ওকে, আচ্ছা এরপর আসো, তাহলে কি বললাম, আমাদের প্রথমে হচ্ছে পানি নাও, খেজুরের রস নাও, মল্ট এক্সট্রাক্ট এবং লবণ দাও, ইস্ট ব্যাকটেরিয়া দাও, ছিটিয়ে দাও ইস্ট যেটা করবে সেটা হচ্ছে ইনভার্টেস এনজাইম। প্রথমে ইনভার্টেস এনজাইম সুক্রোজ চিনি হতে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ উৎপন্ন করবে, এটা হচ্ছে আমার প্রথম বিক্রিয়া। সুক্রোজ হতে সুক্রোজ এবং পানির মিশ্রণ, ইনভার্টেস এনজাইমের প্রভাবে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ হবে। সুক্রোজ এবং পানি এই দুটার মিশ্রণ, ইনভার্টেস এনজাইমের প্রভাবে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ হবে। ওকে, তারপর এরপর আসো, স্টেপ কত পর্যন্ত গেল, স্টেপ 4 পর্যন্ত গেল। এবার জাইমাস, এই ইস্টের আরেকটা এনজাইম হচ্ছে জাইমাস। এবার জাইমাস করবে কি, এই গ্লুকোজ এবং ফ্রুক্টোজ হতে আমার কি করবে, ইথানল উৎপন্ন করবে। সো এবার জাইমাস এনজাইমের প্রভাবে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ হতে ইথানল উৎপন্ন হবে। কি উৎপন্ন হবে, ইথানল উৎপন্ন হবে। আসো ইথানল, ওইটাও আবার বিক্রিয়া আকারে দেখাতে হবে। আমরা প্রায় মল্ট ভিনেগার প্রস্তুত করেই ফেলেছি। তাহলে আসো এবার স্টেপ 5 নম্বর স্টেপে কি হবে, ইস্ট হতে জাইমাস এনজাইমের, জাইমাস এস দিয়ে লিখতে পারো, জাইমাস এনজাইমের প্রভাবে কি উৎপন্ন হবে, গ্লুকোজ ও ফ্রুক্টোজ হতে
ইথানল উৎপন্ন হবে। তার মানে ইথানল উৎপন্ন ভূমিকা রাখে কে? জাইমেস এনজাইম। ঠিক আছে, এটা জে দিয়েও লিখতে পারো, এস দিয়েও লিখতে, বর্গীয় জ দিয়েও লিখতে পারো, দন্ত স দিয়েও লিখতে পারো। ইথানল উৎপন্ন করবে। বিক্রিয়াটা অবশ্যই দেখাতে হবে। C6H12O6 একবার দেখালেই হবে, বিক্রিয়া দুটাই সেম। তাহলে এখানের মধ্যে আমার C6H12O6 কোন এনজাইম? জাইমেস। ওকে, তারপর কি উৎপন্ন করবে? ইথানল। ইথানলের সংকেত কি? CH3CH2OH। তার মানে কার্বন কয়টা? দুইটা। তো ইথানল উৎপন্ন করবে আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে আর হচ্ছে ইথানল উৎপন্ন করবে। ওকে, আচ্ছা, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে আর হচ্ছে ইথানল উৎপন্ন করবে। ওকে, আচ্ছা, তো সমতাকরণ করো। সমতাকরণ করলে খুব সম্ভবত আমার এক্স্যাক্টলি মনে নাই কয় অণু, 4 অণু কার্বন ডাইঅক্সাইড আর 2 অণু ইথানল, সম্ভবত এটাই। ঠিক আছে, একটু দেখে নিও অণু সংখ্যাটা। আচ্ছা, 2 অণু, তাহলে আমার কার্বন কয়টা যাচ্ছে? 4টা। ও সরি, বেশি হয়ে গেল না? ইথানলে 2 অণু আর 4 অণু, এই যে ঠিক আছে। এখন ইথানল আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে, ইথানল আর 4 অণু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। সো আমার কি উৎপন্ন করছে লিখে দাও। এটা কি ছিল? গ্লুকোজ এবং ফ্রুক্টোজ। আপাতত গ্লুকোজ লিখলাম। আর এটা কি? ইথানল। সো ইথানল উৎপন্ন করলো আর কার্বন ডাইঅক্সাইড। ওকে, তাহলে আমাদের ইস্ট হতে একটা হচ্ছে ইনভার্টেস, যেটা সুক্রোজকে গ্লুকোজ এবং ফ্রুক্টোজে পরিণত করেছে। একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে গ্লুকোজ এবং ফ্রুক্টোজকে একসাথে ইনভার্ট চিনি বলা হয়। কি চিনি? ইনভার্ট চিনি। এটা মাঝে মধ্যে পরীক্ষা আসে যে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ এই দুটাকে একসাথে কি বলে? একসাথে বলে ইনভার্ট চিনি। কেন জানো? ওই ইনভার্টেস এনজাইমের প্রভাবে এটা আসলে তৈরি হয়েছে। ওই এনজাইমের নামানুসারে এটাকে বলা হয় ইনভার্ট চিনি। কেন? সুক্রোজ ইনভার্ট চিনিতে পরিণত হয়, গ্লুকোজ এবং ফ্রুক্টোজকে একসাথে বলে ইনভার্ট চিনি। ওকে, যাই হোক, গ্লুকোজ এবং ফ্রুক্টোজকে তাহলে একসাথে কি বলে? ইনভার্ট চিনি বলা হয়। ওকে, এবার আসো স্টেপ 6। স্টেপ 6 হচ্ছে লাস্ট স্টেপ আমাদের। সো লাস্ট স্টেপ মানে আমাদেরকে ভিনেগার প্রস্তুত করতে হবে ইথানল থেকে ইথানোয়িক অ্যাসিড প্রস্তুতি। তো আমরা সবাই জানি ইথানল থেকে জারণের মাধ্যমে ইথানোয়িক অ্যাসিড প্রস্তুত হয়। ইথানলকে জারণ করলে ইথানোয়িক অ্যাসিড হয়ে যায়। এখন জারণটা করবে কে? তো জারণ করার জন্য ব্যাকটেরিয়া খুব ভালো জারণ করতে পারে। তো এখানে জারণটা করবে ব্যাকটেরিয়া। তাহলে কোন ব্যাকটেরিয়া? ওকে, দেখো, তাহলে আমরা আমাদের লাস্ট স্টেপে ইথানলকে জারণ করে ইথানোয়িক অ্যাসিড করব। ইথানল থেকে একটা ব্যাকটেরিয়া আছে, সেই ব্যাকটেরিয়ার নামটা আমরা ব্র্যাকেটে লিখব। ইথানল থেকে ব্যাকটেরিয়া, যদি তোমার মনে না থাকে নাম লেখার দরকার নাই, শুধু ব্যাকটেরিয়া বলিও। তাহলে ইথানল থেকে ব্যাকটেরিয়া, পাশে নামটা লিখছি মাইকোডার্মা। যেহেতু অ্যাসিটিক অ্যাসিড তৈরি করছে, অ্যাসিটিক অ্যাসিড, তাই এসিটো। আর যেহেতু ব্যাকটেরিয়া তাই ভেক্টর। তাহলে দেখো, ব্যাকটেরিয়া তাই সবার শেষে ভেক্টর আসলো, অ্যাসিটিক অ্যাসিড তৈরি করবে তাই এসিটো আসলো, আর এটা খুবই ছোট, মাইকোডার্মা। তাহলে ব্যাকটেরিয়াটার নাম কি? মাইকোডার্মা এসিটো ভেক্টর। এই ব্যাকটেরিয়া ইথানল থেকে কি করবে? ইথানল থেকে ব্যাকটেরিয়া জারণের মাধ্যমে, কিসের মাধ্যমে? জারণের মাধ্যমে ইথানোয়িক অ্যাসিড তৈরি করবে। জারণের মাধ্যমে ইথানোয়িক অ্যাসিড তৈরি করবে। ইথানোয়িক অ্যাসিড তৈরি করে। ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণই আমাদের ভিনেগার। সো বিক্রিয়াটা লিখো। বিক্রিয়াটা হচ্ছে ইথানলের সংকেত কি? CH3CH2OH। কোন এনজাইমের প্রভাবে? এসি2 ভেক্টর। পুরোটা না লিখে শুধু এইটুকু লিখলে হবে, এসি2 ভেক্টর। এটা কি? এটা হচ্ছে ব্যাকটেরিয়ার প্রভাবে কি করবে? জারণ করবে। সো জারণ করে এসি2 ভেক্টর প্রভাবে জারণ মানে হচ্ছে অক্সিজেন, আর কি অক্সিজেন যোগ করে অ্যাসিটিক অ্যাসিড এবং পানি উৎপন্ন করে। অ্যাসিটিক অ্যাসিড আর হচ্ছে পানি। তার মানে এটা কোন অ্যাসিড? অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড এবং পানি উৎপন্ন করে। সো এটাই হচ্ছে আমার ভিনেগার প্রস্তুতি। এই ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণই কি আমার? ভিনেগার।
ওকে, আচ্ছা ঠিক আছে, ওকে নিচে দেখা যাচ্ছে ওই অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড। তাহলে আমাদের মল্ট ভিনেগার পদ্ধতিতে ভিনেগার তৈরির কয়টা স্টেপ দেখলাম? 6টা স্টেপ। কি কি? নাম্বার 1, আমাদেরকে কি করতে হবে? দেখো আমরা যেহেতু বলছি জলীয় দ্রবণ বলে আমাদেরকে পানি দিতে হবে। নাম্বার 2, আখের রস বা খেজুরের রসে দিতে হবে। আখের রস বা খেজুরের রসে কি আছে? সুক্রোজ, চিনি আছে। তাহলে সুক্রোজ, চিনি আর পানি মিক্স হয়ে ইস্টের প্রভাবে, ইস্টের ইনভার্টেস এনজাইমের প্রভাবে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ হবে। পরবর্তীতে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ জাইমাস এনজাইমের প্রভাবে ইথানল হবে। পরবর্তীতে ইথানল একটা ব্যাকটেরিয়া এসিটোভ্যাক্টর, মাইক্রোডার্মা এসিটোভ্যাক্টর ব্যাকটেরিয়ার প্রভাবে ইথানোয়িক অ্যাসিড অর্থাৎ ভিনেগার হবে। সো এই যে 6টা স্টেপে যে দেখালাম এটা হচ্ছে আমাদের মল্ট ভিনেগার। আর আমরা যদি শর্টকাট বলি সুক্রোজ থেকে গ্লুকোজ ফ্রুক্টোজ থেকে ইথানল থেকে ইথানোয়িক অ্যাসিড, এটা হচ্ছে শর্টকাট। ওকে, আচ্ছা। সো এখান থেকে পরীক্ষায় আমাদেরকে বিক্রিয়াগুলো লিখতে বলে, অনেক সময় উদ্দীপক দেয়। সো কীভাবে প্রশ্ন হবে আমি একটু করে আইডিয়া দিচ্ছি। মল্ট ভিনেগার থেকে কেমন প্রশ্ন হতে পারে আমি জাস্ট একটু আইডিয়া দিচ্ছি। দেখো ভালো করে, আমি জাস্ট একটু আইডিয়া দিচ্ছি, দেখো ভালো করে। ধরো তোমাকে বলেছে তোমাকে একেবারে সুক্রোজ দেওয়া আছে, একেবারে সুক্রোজ দেওয়া থাকতে পারে, অথবা তোমাকে সুক্রোজের সংকেত দিয়ে দিবে C12H11 ও সুক্রোজ দেওয়া থাকতে পারে, অথবা সংকেত দেবে C12H22O11। ওকে, আচ্ছা। তারপর একটা তীর চিহ্ন থাকবে, তীর চিহ্ন এখানের মধ্যে লেখা থাকবে ইনভার্টেস। ওকে, আচ্ছা। তারপর এখানে লেখা থাকবে A, ওকে, প্লাস B। এরপর জাইমেস, পরীক্ষায় কেমন প্রশ্ন হবে সেটা দেখাচ্ছি। জাইমেস, এরপর জাইমেস থাকার পর এখানে লেখা থাকবে C প্লাস কার্বন ডাইঅক্সাইড। এরপর C থেকে এভাবে তীর চিহ্ন দিয়ে লেখা থাকবে Ac2 আর এখানে লেখা থাকবে D। এবার তোমাকে প্রশ্ন করবে, একটা প্রশ্ন হচ্ছে ডি যৌগ কিভাবে খাদ্যদ্রব্য সংরক্ষণে ব্যবহার করা হয়? এটা হচ্ছে তোমাকে ঘ নাম্বারের প্রশ্ন করতে পারে যে ডি যৌগ কিভাবে খাদ্যদ্রব্য সংরক্ষণে ব্যবহার করা হয়। আর তোমাকে গ নাম্বারের প্রশ্ন করতে পারে যে গ নাম্বারে তোমাকে বিক্রিয়াগুলো সম্পন্ন করতে বলতে পারে, বিক্রিয়াসমূহ লিখো, এটা বলতে পারে। তাহলে আসো, সুক্রোজ ইনভার্টেস এনজাইমের প্রভাবে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ হবে C6H12O6, অ্যাগেইন C6H12O6, বাট একটা হচ্ছে গ্লুকোজ আর একটা হচ্ছে ফ্রুক্টোজ, দুটাকে একসাথে ইনভার্ট চিহ্ন বলা হয়। ওকে ওকে, জাইমাস এনজাইমের প্রভাবে ইথানল হবে, তাহলে এটা কি? ইথানল হবে। ইথানল এসিটোভ্যাক্টর ব্যাকটেরিয়ার প্রভাবে ইথানোয়িক অ্যাসিড হবে। ওকে, ইথানোয়িক অ্যাসিড। আর ইথানোয়িক অ্যাসিডটা কি? ইথানোয়িক অ্যাসিডটা হচ্ছে ভিনেগার, সো ডি যৌগটা আসলে ভিনেগার। ওকে, সো ডি যৌগটা ভিনেগার। সো বিক্রিয়াগুলো সম্পন্ন করতে বলে সুন্দরভাবে বিক্রিয়াগুলো লিখবে, একটা পর একটা বিক্রিয়াগুলো লিখবে। আর ডি যৌগটা হচ্ছে ভিনেগার। সো ভিনেগার কিভাবে খাদ্যদ্রব্য সংরক্ষণ করা হয় সেটা আমরা এখন বলবো তোমাদেরকে, ভিনেগার কিভাবে খাদ্যদ্রব্য সংরক্ষণে ব্যবহার করা হয়। ওকে, আচ্ছা। তার মানে আশা করি তোমাদেরকে ভিনেগার প্রস্তুতি বুঝাতে পেরেছি। সুক্রোজ ইনভার্টেস এনজাইমের প্রভাবে গ্লুকোজ ফ্রুক্টোজ, জাইমাস এনজাইমের প্রভাবে ইথানল, এসিটোভ্যাক্টরের প্রভাবে ইথানোয়িক অ্যাসিড। আবার বলছি, সুক্রোজ ইনভার্টেস এনজাইমের প্রভাবে গ্লুকোজ ফ্রুক্টোজ, জাইমাস এনজাইমের প্রভাবে ইথানল, এসিটোভ্যাক্টর ব্যাকটেরিয়ার প্রভাবে ইথানোয়িক অ্যাসিড। একটু কষ্ট করে মনে রাখো, সুক্রোজ
ইনভার্টেস এনজাইমের প্রভাবে গ্লুকোজ ফ্রুক্টোজ, জাইমাস এনজাইমের প্রভাবে ইথানল, এসিডোভেক্টরের প্রভাবে ইথানোয়িক অ্যাসিড, সুক্রোজ 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 সুক্রোজ, ইনভার্টেস এনজাইমের প্রভাবে ইনভার্টেস এনজাইমের প্রভাবে ইনভার্টেস এনজাইমের প্রভাবে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ গ্লুকোজ এবং ফ্রুক্টোজ গ্লুকোজ এবং ফ্রুক্টোজ, জাইমাস এনজাইমের প্রভাবে জাইমাস এনজাইমের প্রভাবে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ থেকে জাইমাস এনজাইমের প্রভাবে ইথানল 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 ইথানল, ইথানল থেকে এসিডোভেক্টর 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 ব্যাকটেরিয়ার প্রভাবে ভিনেগার ভিনেগার ভিনেগার। এই যে এইটা বরাবর পরীক্ষা আসবে 100% কনফার্ম, যেখান থেকে প্রশ্ন হবেই তুমি হুবহু তুলে দিবা, আল্লাহর ওয়াস্তে শেষ, আল্লাহ ভরসা। সেবার আসো ভিনেগার কিভাবে খাদ্যদ্রব্য সংরক্ষণ করা হয়। আমি তোমাদেরকে 8টা পয়েন্ট লিখে দিচ্ছি, পরীক্ষায় এই 8টা পয়েন্ট দিয়ে দিবা 4-এ 4 ইনশাল্লাহ। সো প্রথমত তোমাকে বলতে হবে ভিনেগার কিভাবে খাদ্যদ্রব্য সংরক্ষণে ব্যবহার করা হয়। ভিনেগার খাদ্যদ্রব্য সংরক্ষণে ভিনেগারের ব্যবহার। আমরা হেডিংসটা এভাবেই দিই, সবাই হেডিংস দাও। খাদ্যদ্রব্য সংরক্ষণে ভিনেগার। ওকে, আচ্ছা, তো ভিনেগার কি একটু ইন্ট্রোডাক্টরি কথাবার্তা বলবা, একটু ইন্ট্রো দিবা, এটা মাস্ট। ভিনেগার কি? ইথানোয়িক অ্যাসিডে 6 থেকে 10% জলীয় দ্রবণ হচ্ছে ভিনেগার, এটা পিএইচ এইসব বলবা আর কি, ঠিক আছে। ওকে, এবার আসো কীভাবে খাদ্যদ্রব্য সংরক্ষণে ভিনেগার কীভাবে ব্যবহার করা হয়। ফার্স্ট অফ অল দেখো, নাম্বার 1, ওই কথাগুলোই আসবে আসলে বেসিক্যালি এখানে। ভিনেগার হচ্ছে ভিনেগার হচ্ছে 6 থেকে 10% ইথানোয়িক অ্যাসিডের জলীয় দ্রবণ। আচ্ছা, কথাটা উল্টো হয়ে গেছে, ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণ, এর পিএইচ 4.74। অম্লীয় পরিবেশে মানে হচ্ছে অ্যাসিডে ব্যাকটেরিয়া কি করতে পারে না, ব্যাকটেরিয়া খাদ্য পচন ঘটাতে পারে না, খাদ্য পচন ঘটাতে পারে না, তাই খাদ্যদ্রব্য সংরক্ষণে ভিনেগার ব্যবহার করা হয়। তাহলে আমরা কি বললাম, একদম প্রথম পয়েন্ট, ভিনেগার হচ্ছে ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণ। তো ইথানোয়িক অ্যাসিড কি অ্যাসিড না? ইথানোয়িক অ্যাসিডের জলীয় দ্রবণ মানে অ্যাসিড, তো এর পিএইচ 4.74, এর পিএইচ 4.74। সো অম্লীয় পরিবেশে মানে অ্যাসিডিক অবস্থায় ব্যাকটেরিয়া খাদ্যের পচন ঘটাতে পারে না, ব্যাকটেরিয়া খাদ্যের পচন ঘটাতে পারে না, তাই খাদ্যদ্রব্য সংরক্ষণে ভিনেগার ব্যবহার করা হয়। তাহলে খাদ্যদ্রব্য পচন রোধ করতে, খাদ্যদ্রব্য সংরক্ষণ মানে খাদ্যদ্রব্য পচন যাতে না হয় সেজন্য এটাকে দীর্ঘদিন ধরে রেখে দিব, যাতে পচন না হয়। পচন না হওয়ার জন্য কি করতে হবে, যাতে পচন না হয়, ব্যাকটেরিয়া যাতে পচন ঘটাতে না পারে, তাই অম্লীয় পরিবেশ দরকার। তো অম্লীয় পরিবেশকে তৈরি করে দেয় ভিনেগার। কেন? ভিনেগার হচ্ছে ইথানোয়িক অ্যাসিড এবং এর পিএইচ হচ্ছে 4.74। এটা হচ্ছে নাম্বার 1 পয়েন্ট। এরপর 2 নাম্বার পয়েন্ট হচ্ছে, ভিনেগার, হ্যাঁ, ভিনেগারের সাথে আমাদের এটাকে কি বলি আমরা, সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ ব্যবহার করে পিকলিন, এটাকে বলা হয় পিকলিন করে আচার সংরক্ষণ করা হয়। তাহলে ভিনেগার দিয়ে আমরা আচার সংরক্ষণ করি, তবে এই পদ্ধতিতে আমরা গাঢ় HCl ব্যবহার করি এবং এই পদ্ধতিতে এটাকে আমরা বলি পিকলিন। তাহলে পিকলিনটা কি? পিকলিন বা পিকলিন হচ্ছে তোমার ভিনেগারের সাথে গাঢ় HCl যোগ করবো, তাহলে ভিনেগার আর গাঢ় HCl মিলে পিকলিন, এটা দিয়ে আচার সংরক্ষণ করা হয়। ঠিক আছে। 3 নাম্বার হচ্ছে ভিনেগার, ঠিক আছে,
খাদ্যদ্রব্যকে নরম করায় সুস্বাদু হয়, তাই ভিনেগার ব্যবহার করা হয়। তাহলে ভিনেগার খাদ্যদ্রব্যকে কি করে? নরম করায় সুস্বাদু হয়, তাই ভিনেগার ব্যবহার করা হয়। ওকে, তাহলে ভিনেগার খাদ্যদ্রব্যকে নরম করায় খাদ্যদ্রব্য সুস্বাদু হয়, তাই ভিনেগার ব্যবহার করা হয়। আচ্ছা, তারপর তিনটা গেল। মেইন পয়েন্ট কিন্তু এক নম্বর যে পয়েন্টটা দিছি সেটা, যে খাদ্যদ্রব্য পচন ঘটাতে পারে না অম্লীয় পরিবেশ, এটা হচ্ছে মেইন পয়েন্ট। এরপর এগুলো হচ্ছে আপনি লিখবা নাম্বারের জন্য। ভিনেগার এই পিকলিন আচার তৈরিতে ব্যবহার করা হয়, তারপর হচ্ছে খাদ্যদ্রব্য নরম করে। এরপর নাম্বার 4, ভিনেগার এরপর সালাদ তৈরিতে ব্যবহার করা হয়, নাম্বার 5, সস, কেচাপ, এগুলো তোমাদের বইয়ে আছে, ঠিক আছে। এরপর হচ্ছে আচার ইত্যাদি তৈরিতে ভিনেগার ব্যবহার করা হয়। এরপর হচ্ছে ভিনেগার খাবারের কোষ প্রাচীরকে কি করে না? ধ্বংস করে না। ভিনেগার খাদ্যের কোষ প্রাচীর বিনষ্ট করে না, তাই খাদ্যদ্রব্য সংরক্ষণে ভিনেগার ব্যবহার করা হয়। মাছ মাংস সংরক্ষণে ভিনেগার ব্যবহার করা হয়, মাছ মাংস সংরক্ষণে ভিনেগার ব্যবহার করা হয়। আর 8 নাম্বার হচ্ছে সুগন্ধির জন্য ভিনেগার ব্যবহার করা। অনেক সময় সুগন্ধ ও সুস্বাদু এইসব লিখবা আর কি, ভিনেগার ব্যবহার করে। মোটামুটি 8টা মিলে জুলাই দিবা, একই কথা 2-3 বার বলে 8টা পয়েন্ট দিতে পারলেই হবে। এগুলো হচ্ছে ভিনেগার, খাদ্যদ্রব্য সংরক্ষণে ভিনেগার। মূল কথা হচ্ছে এটাই, ভিনেগার হচ্ছে অ্যাসিড, অম্লীয় পরিবেশে ব্যাকটেরিয়া খাদ্যের পচন ঘটাতে পারে না। ভিনেগারের pH 4.74, অম্লীয় পরিবেশ, ব্যাকটেরিয়া জন্মাতে পারবে না, খাদ্যদ্রব্যে পচন ঘটাতে পারবে না, ব্যাকটেরিয়া থাকলেও কোনো লাভ হবে না, খাদ্যদ্রব্যে পচন ঘটাতে পারবে না, ফলে খাদ্য সংরক্ষিত থাকবে। বাকিগুলো হচ্ছে ভিনেগার কেন ব্যবহার করা হয় বা কোথায় ব্যবহার করা হয় এগুলাই, সেগুলো লিখলেই হবে। তোমাকে যদি বলে খাদ্যদ্রব্য সংরক্ষণে ভিনেগার, আমি যে কথাগুলো লিখে দিয়েছি হুবহু ঠাডা মুখস্থ করে এগুলো লিখে দিবা। এই আর ভিনেগার প্রস্তুতি তো দেখালাম, আমি লাস্ট একবার রিভিউ দিচ্ছি ভিনেগার প্রস্তুতির লাস্ট একবার। ওকে, সবাই একসাথে। সুক্রোজ ইনভার্টেস এনজাইমের প্রভাবে গ্লুকোজ ফ্রুক্টোজ, জাইমাস এনজাইমের প্রভাবে ইথানল থেকে AC2 ফ্যাক্টরের মাধ্যমে ইথানোয়িক অ্যাসিড, এটাই হচ্ছে আমাদের ভিনেগার। ওকে, ঠিক আছে।